নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অহমিকা। ভোর থেকে বৃষ্টি পড়ছে। অদ্ভুত একটা রিমঝিম শব্দময় ঝিরঝিরে বৃষ্টি। ওই শব্দটাকে মনে করা যেতে পারে কোথায় যেন কারা চুপি চুপি কথা বলছে। আমি অবশ্য কাব্যি টাব্বির ধার দিয়েও যাই না, তবু বেশ ভালো লেগে যাচ্ছে এই ভোরটা। আরো ভালো লাগছে সকালটা। রবিবারের সকাল মনে পড়ছে। কি মজা! আজ আর একটু পরেই অফিসের জন্য তৈরি হতে হবে না। ভালো লাগাটা বেশ যথেষ্ট পরিমাণেই এসে গেছে বলেই বোধ করি আশা হচ্ছিল আজকের সকালটা বেশ শান্ত শান্ত কাটবে। নিত্যদিনের মতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাবে না। হায় আশা মরীচিকা! দ্বিতীয়বার চোখে ঘুমের আমেজটা ছড়িয়ে পড়ার মুখে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল সেই কলকল্লোল ধ্বনি। কলরব না বলে কলকল্লোল বলছি এই কারণে, এই উদ্দাম নাটকের আবহে একটি মুখ খোলা জলের কল একভাবে নিজের কাজ করে চলেছে। তাই চলে প্রায় রোজই। প্রাত্যহিক লড়াইয়ের সূত্রপাত হয় প্রায়শই ওই মহাপীঠস্থানটি থেকেই। লড়াইয়ের বিষয়বস্তু যেদিন যাই হোক, লড়াইটা প্রতিদিনই উদ্দাম হয় এবং শেষ পর্যন্ত মোটামুটি ড্রই যায়। এ বাড়িটায় আমার বাস করার পূর্ণ অধিকার থাকলেও এখানে আমি জন্মাইনি। শৈশব বাল্য এখানকার স্মৃতিমণ্ডিত নয়। কিছুকাল হলো থাকতে এসেছি, আর এসে পর্যন্তই বুঝতে পারছি এই যোদ্ধা দম্পতির আসলে ঝগড়া করাটাই মূল লক্ষ্য, কারণটা উপলক্ষ্য মাত্র। সেটা যা হোক একটা কিছু হলেই হলো। সারা রাতের শান্ত নিশ্চিন্ততার পর সকাল বেলাই বা এদের এমন রণপিপাসা জেগে ওঠে কেন? এটা ভাবতে গিয়ে মনে মনে যে সিদ্ধান্তে গিয়ে ঠেকেছি সেটা চট করে উচ্চারণ করা চলে না। কারণ যতই যা হোক, লৌকিক বা সামাজিক আইনে ওরা আমার গুরুজন। যদিও দুটো বিবাহিত মেয়ের এবং গোটা ৩-৪ শিশু শাবকের জনক ওই প্রায় প্রৌঢ় ভদ্রলোকটিকে এবং তার প্রায় সমবয়সী সহধর্মিণীটিকে মনে মনে আমি গুরুজন পদে বসাতে রাজি নই। ওদেরকে দুটো ছোট লোক বলেই মনে করি। তথাপি মৌখিক ভদ্রতা বলে একটা কথা আছেই তো, ওটা না দেখলে চলবে কেন? অন্য ৫ জনের সামনে নিজের একটা ইমেজ রাখতে হবে না? নইলে আপনারাই আবার নিন্দে করে বেড়াবেন। তবে রোজ সকালে এই বিরক্তিকর ব্যাপারটা নিয়ে আমি কোনো কিছু মন্তব্য করতে যাই না। কি দরকার? ওদের নিয়ে আমার মাথা ব্যথার কারণ নেই কিছু। হতে পারেন ওই প্রৌঢ় ব্যক্তিটি আমার নিজের কাকা, বাবার সহোদর ভাই, কিন্তু ওকে আমি আপনজন ভাবতেই পারি না। অতএব ওর স্ত্রীটিকে তো আরই না। নেহাত কোনো কারণে কথা বলতে হলে কাকা কাকিমা বলতে হয়, তাই বলা। আমি জানি কলকাতার উত্তর অংশের এই ভাঙা বাড়িটা আমার ঠাকুরদার তৈরি। সে বাবদ এই কাকা এবং আমার পরলোকগত বাবা দুজনেই এ বাড়ির সমান অংশীদার। উত্তরাধিকার সূত্রে এখন আমি। আমার বাবা অকালে মারা গিয়েছিলেন বলে আমার তরুণী মা নিতান্ত শিশু আমাকে নিয়ে কালনায় বাপের বাড়ি চলে গিয়েছিলেন। তদবধি এ পক্ষ আর কোনো খবরই নেননি। কেনই বা নেবেন? খবর নেওয়া মানেই তো স্বেচ্ছায় কোনো কিছুর দায় ঘাড়ে নেওয়া। বুদ্ধিমানেরা তা করে। আমার এই কাকা
হরপ্রসাদ ঘোষ, একে কেউ বুদ্ধিহীন বলে অপমান দিতে পারবে না। আমার পিতৃকুলের কেউ, পিসিও তো আছেন দুজন শুনেছি, কোথায় আছেন তা অবশ্য জানি না। আমার খোঁজ খবর না নিলেও আমার কোনো কিছু এসে যায় না। আমি দাদামশাইয়ের বাড়ি থেকেই মানুষ হয়েছি, পড়াশুনো করেছি, কালনা কলেজে থেকে বিএ পাশ করেছি, এবং অবিশ্বাস্য হলেও সত্য, খুঁটির জোর ব্যতীতই একটা বেসরকারি অফিসে কেরানি গোছের একটা চাকরিও পেয়ে গেছি। সরকারি অফিসের থেকে বেসরকারিতে মাইনে বরাবরই বেশি, এখনো তাই। সরকারের স্কেল বাড়ালেও বেসরকারিরা তাকে ডিঙিয়েই চলছে। অতএব মাইনেটা তুচ্ছ অঙ্কের নয়। বাবা অবশ্য অকালেই মারা গিয়েছিলেন, তবু বেশ কিছু বছর কাজ করেও বাবা তাঁর সেই রাইটার্স বিল্ডিংয়ের চাকরিতে মৃত্যুকালে যে মাইনেতে পৌঁছতে পেরেছিলেন, আমি প্রবেশকালেই তা পেয়ে গেছি। কে জানে বেঁচে থাকলে ভদ্রলোক নিজের মেয়েকেই হিংসে করতে বসতেন কিনা। সে যাক, মায়ের কাছে আমার এই চাকরিটা অপ্রত্যাশিত, আশাতীত। তাই মা বলেছিলেন, আমাকে আর তোর টাকা পাঠাতে হবে না বাপু, তুই নিজের খরচ বাদে বাকি টাকা জমাতে চেষ্টা করবি। তোর বিয়ের জন্য আমার তো আর কোনো সঞ্চয় নেই। দাদামশাইও সেই কথারই পুনরাবৃত্তি করেছিলেন। তবু আমি বুঝি, নিষেধ সত্ত্বেও অবচেতনে একটু প্রত্যাশাও থাকে। তাই আমি আমার 450 টাকা থেকে প্রথমেই 150 টাকা দাদামশাইয়ের নামে পাঠিয়ে দিই। জানি দাদামশাই নিজে 1 পয়সাও নেবে না, মার হাতেই তুলে দেবে। তবু এটাই সৌজন্য। মা হয়তো ওই থেকেই জমাবে, তবু ইচ্ছে হলে কিছুও খরচা করবে। চিরদিন তো অপরের হাত তোলায়। যদিও দাদামশাই চিরদিন এই ভাগ্যহীনা মেয়েটা অন্তপ্রাণ, এবং দাদামশাই যথেষ্ট অবস্থাপন্ন, তবুও অধিকারের জিনিস আর উপহারের জিনিস। কালনায় 150 টাকা মানি অর্ডার করে এসেই কাকার হাতে নগদ 200টি টাকা ধরে দিই। প্রতিবারই কাকা হাতটা বাড়িয়ে ধরেই বলে, কেন যে এতগুলো টাকা দিয়ে দিস? বাড়ির মেয়ে সামান্য দুটো ডাল ভাত খাচ্ছিস। আমি সৌজন্য এবং গাম্ভীর্য দুটোই বজায় রেখে বলি, তা হোক, আমারও তো সংসারের প্রতি একটা কর্তব্য আছে কাকা। কাকা বিগলিতভাবে বলে, তবে আর কি বলবো বল, দিয়ে তবে, কাকা তো তোর অভাবী। আবার হঠাৎ গলা নামিয়ে বলে, তোর ওই কাকিটা না টাকা পেলেই সন্তুষ্ট, বুঝলি? ওর রাগের ভয়েই আমার মেয়ের কাছে হাত পেতে খাই খরচা নিতে হয়। আমি আরো গম্ভীরভাবে বলি, এসব কথা বলছেন কেন কাকা? আমার ভালো লাগে না। কাকা থতমত খেয়ে যায়। তারপর আরো গলা নামিয়ে বলে, বলি কি আর সাধে মা, ও এমন মেয়ে মানুষ আমায় পর্যন্ত বিশ্বাস করে না। বলে, নিশ্চয় টুনু বেশি দিয়েছে, তুমি কিছু গাপ করছো। শোন তো মা, এইটা একটা কথা হলো? আমি মনে মনে ভাবি, খুবই হলো। কাকির সঙ্গে এ বিষয়ে একমত হতে আমার বাচ্ছে না। কিন্তু ব্যাপারটা এমন যে খোলাখুলি বলে নেবার কোনো উপায়ও নেই। আমি তো আর কাকিকে জিজ্ঞেস করতে যেতে পারি না, কাকি, কাকা তোমায় আমার নাম করে কত দেয়? যাকে না পারি, তবু আমি বলতে কি বেশ সুখেই আছি। বাকি সারাটা মাস বাকি 100টি টাকার একছত্র অধীশ্বরী আমি রীতিমতো পজিশনের উপরেই থাকি। আমার ওই খুড়তুতো ভাই বোনেরা রীতিমতো সমীহ দৃষ্টিতে দেখে আমায়,
এবং কাকিও সরাসরি কোনো আক্রমণাত্মক কথা বলতে সাহস পায় না। একদিনই শুধু ঘটেছিল একটা ঘটনা, কিন্তু এখানে আসার অনেকদিন পরের ব্যাপার। বুলানের এক সহপাঠিনীর দিদির বিয়েতে বুলান কি পরে বিয়ে বাড়ি যাবে এই বলে মায়ের কাছে কান্নাকাটি করছিল শুনতে পেয়ে আমি মেয়েটাকে আড়ালে ডেকে বলেছিলাম, বুলান, বিয়ে বাড়ি যাবি? ও বলল, হুম। বললাম, আমার এই সিল্কের শাড়িখানা পরে যাবি? তোমার শাড়ি? ও তো হতভম্ব। দেখে খুবই লজ্জা করল, খুবই মায়া হলো। এমন কথাও মনে এসে গেল, এদের সঙ্গে অন্তত আরেকটু সহজ হয়ে মিশলে হয়। তাই শাড়িটা ওর গায়ের উপর ধরে বললাম, পর না, রংটা তোকে খুব মানাবে। ফর্সা আছিস তো, আমি তো কেলে। তবু দাদামশাই পুজোর সময় ডিপ ডিপ রঙের শাড়ি দেন। শাড়িটা পেয়ে ও এত বিগলিত হয়েছিল যে হঠাৎ ওর চোখ দিয়ে জল এসে গিয়েছিল। পরে মানিয়েছিল সত্যি খুব। হেসে বলেছিলাম, তোকেই কোণে বলে ভুল করবে লোকে। ভেবেছিলাম এই সহজ হয়ে মেশবার মধ্যে কত আনন্দ, কিন্তু সে ভাব স্থায়ী হতে পেল কি? পরদিন বুলান যখন শাড়িখানাকে ভালো করে পাট করে ফেরত দিতে এলো, আমি খপ করে বলে ফেললাম, তোকে ভীষণ মানিয়েছিল শাড়িটায়, তুই এটা নে। ও ভয় পেয়ে বলেছিল, না না, মা বকবে। দূর, বকার কি আছে, দিদির কাছে নেওয়া যায় না কিছু। কিন্তু হঠাৎ তদ্দণ্ডে রঙ্গমঞ্চে রানী রিজিয়ার প্রবেশ ঘটল। সঙ্গে সঙ্গে সংলাপ, যাবে না কেন টুনু, খুবই নেওয়া যায়, রোজগারি দিদি। তবে দেখি না তো তেমন, এটা তুমি ওকে দিতে চাইছো ওর পরা কাপড় ঘেন্নায় আর পরবে না বলে, এই তো? ও নেবে না। বুলান অবশ্য এতে ডুকরে কেঁদে উঠেছিল। কখনো শেষ দিয়ে ওর জন্যে বলেনি, ভালোবেসে দিয়েছে, আমায় খুব মানিয়েছিল বলে, আমি নেব। এবং শেষ অবধি তার স্বর্গাদপি গরীয়সীর কণ্ঠ থেকে আপোষের সুরও বেরিয়েছিল। তা দিয়েছে যখন নাও। এই, কাঁদবার কি হলো আবার? কিন্তু এরপর কি আর সহজ হওয়া সহজ? ওরাও তো পালিয়ে পালিয়ে বেরিয়েছে কতদিন। অতএব আবার আমি আমার গাম্ভীর্যের দুর্গে আশ্রয় নিয়েছি, যে আশ্রয় প্রথম থেকেই বেছে নিয়েছিলাম। আচ্ছা, কখনো কিছু দিই না, এ অপরাধ ঘোচাতে এরপর কোনো নতুন জিনিস কিনে উপহার দেওয়াই কি সম্ভব? হাস্যকরই হবে। তাছাড়া, হ্যাঁ, তাছাড়া আসল কথাটা তো আছেই, দেবার অবস্থা কি আছেই সত্যি? মাসে 100 টাকার একছত্র অধীশ্বরী বলে মনে মনে যতই পুলকিত হই, অথবা পুলকিত হবার ভান করি, কলকাতা শহরে এই বাজারে একটা অফিস চাকুরে মেয়ের পক্ষে মাসিক 100টা টাকা হাত খরচা সত্যিই তো আর বেশি নয়, বলতে গেলে কিছুই নয়। তার থেকে বাড়তি কিছু হতেই পারে না। বৃহৎ অঙ্ক কষে চলতে হয়, আইটেম তো অনেক, বাস ভাড়া, চা, টিফিন, লন্ড্রিতে কাপড় কাচানো, ন্যূনতম প্রসাধন দ্রব্য, মাঝে মাঝে কিছু ওষুধপত্র, অন্তত মাথা ধরার ট্যাবলেট 2-4টে, এসব তো আছেই। আরও কিছু আছে, এসেই যায় কিছু, মানি অর্ডার, চিঠিপত্র লেখা, কি নয়। তবু আমি ডাঁটটা বজায় রাখি। আমি নিজের সময়মাফিক উঠি, গম্ভীর মুখে মাজন, তোয়ালে, বুরুশ ইত্যাদি নিয়ে নিচের তলায় নেমে যাই, মুখ ধুয়ে আসি। নিজের ঘরে রাখা স্টোভটা জেলে নিজে গুছিয়ে রাখা চায়ের সরঞ্জামগুলো নিয়ে বসে চা বানিয়ে খাটের উপর আরাম করে বসে পরপর 2 পেয়ালা চা খাই, 2খানা করে থিন অ্যারোরুট বিস্কুট খাই।
এবং সেই সময় হাতে একখানা বই কি কাগজ রাখি। চা খাবার সময় কাকা 5 বার আমার দরজা দিয়ে ঘুরঘুর করলেও কখনো বলি না, কাকা 1 কাপ চা খেয়ে যান। অথবা মুখ ধুয়ে নিচে থেকে উঠে আসবার সময় যদি দেখতে পাই বুলান দালানে মাটিতে বসে অনেকখানি জায়গা বিস্তার করে চা খাচ্ছে, কখনো বলি না, কিরে বুলান, চা হয়ে গেছে নাকি? তো আমার জন্য আন বাপু 1 কাপ, তাহলে আর নিজে বানিয়ে নিতে হবে না। বললে নিশ্চয়ই কৃতার্থ হয়ে যাবে, হয়তোবা আহ্লাদের আতিশয্যে চায়ের শরবতের স্বাদ এনে ফেলবে, কিন্তু অন প্রিন্সিপাল বলি না। হয়তো একদিন একটু সহজ হলেই এরা আমায় পেয়ে বসবে, পেড়ে ফেলতে চাইবে। আমার ঘরে ঢুকবে, আমার আয়নায় মুখ দেখবে, আমার ক্রিমের শিশিতে আমূল আঙুল ডুবিয়ে গালে ঘষবে। অতএব আমার ডাঁটটুকু বাসি কলমির ডাঁটার মতো নেতিয়ে যাবে। ওরাও অবশ্য কোনোদিন বলে ওঠে না, শেষদি চা ঢালছি, খেয়ে যাও না 1 কাপ। বলে না, সাহস হয় না বলি। আমি আমাকে ঘিরে একটা অদৃশ্য লৌহ আবরণ রচনা করে রেখেছি, সেটা ভেদ করে গায়ে আঙুল ছোঁয়াতে পারে না। বুলান, বুতাই আর নীলম, এই 3টে ছোট ছেলে মেয়ে। বাড়ির 3য় মেয়ে হিসেবে আমাকে শেষদি বলে বটে, কিন্তু খুব সমীহর সঙ্গে। একাদ সময় নিজের কাছে নিজেরই কুণ্ঠা আসে না তা নয়, কিন্তু মনকে শক্ত করে রাখি, কিছুতেই ওদের সঙ্গে মাখামাখি নয়। পৃথিবীকে বেশি দেখিনি, তবু যেটুকু দেখেছি তাতেই অনুমান করছি, একদিন যদি কাকাকে ডেকে বলি, কাকা চা ঢালছি, একটু খাবেন নাকি? তাহলে পরদিন থেকে আমার এই ঘরে কাকার মৌরসি পাট্টা হয়ে যাবে, আর একান্তে আমায় পেলেই বিশদ করে বোঝাতে বসবেন তিনি কত দুঃখী, কত অভাবী। আর তারপরেই হয়তো হঠাৎ হঠাৎ বলে বসবেন, টুনু, গোটা কত টাকা হবে রে, এই হপ্তা টেশনটা তুলতে পারছি না। এসব ছবি আমি যেন দিব্য চক্ষে দেখতে পাই, তাই নিজেকে একেবারে আলাদা রাখি। তাই সকালবেলা যুদ্ধরত 2 প্রতিপক্ষের যদি গলা কাটাকাটি থেকে মাথা ফাটাফাটি অথবা কথা কাটাকাটি থেকে গলা কাটাকাটির অবস্থাও ঘটে, আমি উঁকি মারি না। আমি তবু ঘরে বসে অনুধাবন করতে চেষ্টা করি আজকের ঘটনাটা কি নিয়ে। আমি এখানে আসার আগেই ঠিক করে নিয়েছিলাম এইভাবেই সম্পর্ক শূন্যভাবে থাকব। কেন ঠিক করব না? সভ্যতা, সৌজন্য, কর্তব্য এসব কি শুধুই একদিকে? আমি যে চিরকাল মামার বাড়িতে মানুষ হলাম, কোনোদিন দেখলে তোমরা? যখন ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাশ করে বেরোলাম, এমএ পড়ার কি দারুণ ইচ্ছে ছিল। মা সে কথা এখানে লেখায় তুমি কাকা, নিজের কাকা, সে প্রস্তাব নাকচ করতে কতগুলো অজুহাত দেখালে। জলের কল খারাপ, ঝিয়ের অসুখ, গিন্নির কোলে কচি, তোমার অফিসে গোলমাল, আরো কত কি। ছেড়ে দিলাম ঝোঁক, উঠে পড়ে চাকরি খুঁজতে লাগলাম, আর ভাগ্যক্রমে পেয়েও গেলাম। তখনই আমার চিরদিনের নির্বিরোধ ভালো মানুষ মা বলে উঠলেন, কাকার সংসারে গিয়ে ভর্তি হবার দরকার নেই, দেখেছিস তো সেবার। কিন্তু বাপ ঠাকুরদার বাড়িটায় একখানা ঘরে থাকবার অধিকার তোর নিশ্চয়ই আছে। লিখে দিচ্ছি ঠাকুরপোকে সেই কথা। যে ঘরটায় আমরা শুতাম, সেই আলনা, দেরাজ, টেবিল সবই ছিল। যদি বেঁচে না খেয়ে থাকে তো আছেও। তুই সেই ঘরে থাকবি আর বাইরে কোথাও খাবার ব্যবস্থা করে নিবি। অবাক হয়ে গিয়েছিলাম সেদিন মায়ের রুখা কথায়। চিরদিনই তো মাকে উদাসীন মূর্তিতে দেখেছি, তার মানে সেই ঔদাসীন্যের অন্তরালে সঞ্চিত ছিল একটা তীব্র অভিমান, ভাগ্যের উপর, আত্মীয়জনের উপর।
লিখেছিলেন মা সে কথা। কাউকে চাপ দিতে চান না মা, তবে বাড়ির মেয়ে অবশ্যই বাড়িতে থাকতে চাইতে পারে। আর তার উত্তরে, আহা, আমার বাবার সহোদর ভাইয়ের সে কি চিঠি, ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবার মতো। আহত অভিমানে কি দুঃখিত প্রশ্ন। দৈবাত একবার দারুণ অসুবিধার সময় হতভাগ্য হরপ্রসাদ একটা অকর্তব্যের কাজ করে ফেলেছিল বলে কি এতটাই শাস্তি দেওয়া উচিত হবে তার স্নেহময়ী বৌদির? বৌদি আর হতভাগা হরপ্রসাদ প্রায় একই বয়সী। এটা কি মনে পড়েনি? মনে পড়েনি সেই বড়দের লুকিয়ে কুলপিওয়ালা ডেকে কুলপি বরফ খাওয়া, সেই চুপি চুপি ছাদে গিয়ে হরপ্রসাদের বৌদিকে ঝালমুড়ি আলু কাবলি অবাক জলপান পৌঁছে দেওয়া? আচ্ছা, মনে না থাকুক, কেবলমাত্র দয়ামায়ার চোখেই দেখুন তিনি। টুনু যদি তার নিজের বাড়িতে থেকে অন্যত্র খেতে যায়, তবে তার কাকা কাকি সমাজে মুখ দেখাতে পারবে? পূর্ব অপরাধের যত শাস্তি দিন বৌদি, অভাগা দেওরটাকে যেন এই সামাজিক দণ্ডের মতো কঠিন শাস্তিটা না দেন। এতই যদি মানবিমানের প্রশ্ন থাকে, তো টুনু যে টাকাটা খরচ করে বাইরে খাবে ভাবছে, সেটাই ওর কাকির হাতে ধরে দিয়ে ডাঁটের উপর থাকুক। চিঠিটা পড়ে মা কি হাসি হেসেছিল। বলেছিল, এত উদারতা তোর চাকরি আর মাইনে শুনে, চিরকেলে স্বার্থপর। তোর বাবা বেঁচে থাকতে সংসারে একটা পয়সা দিত না, তিনি উদার, তাই আমাদের নিঃসম্বল করে রেখে গেলেন। ঠাকুরপো আমার সমবয়সী হলো কবে? কম করেও ৬-৭ বছরের বড়। দুই ভাই তো পিঠোপিঠি। দুই একদিন হয়তো কিছু কিনে টিনে এনে দিয়েছে, তাও নিজের পয়সায় নয়। আমি নাকি ওর সঙ্গে লুকিয়ে ঝালমুড়ি খেতে গেছিলাম, আর কিছু না। ঠিক আছে, তাই ভালো, পয়সা দিয়েই থাকবি, যা বলেছে কাকা। আমি লিখে দিচ্ছি। কাকা যদি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এই চিঠিটা না দিত মাকে, আর মা যদি তার নিজের সারা জীবনের অবরুদ্ধ রাগ অভিমান ক্ষোভের ভারে হঠাৎ ফেটে না পড়ত, তাহলে হয়তো আমি এমন নির্লিপ্তের সাধনা গ্রহণ করবার সংকল্প নিয়ে এখানে এসে ঢুকতাম না। হয়তো স্নেহ, ভালোবাসা, রক্তের সম্পর্ক ইত্যাদি শব্দগুলো সম্পর্কে এমন মোহমুক্ত হতে চেষ্টা করতাম না। কিন্তু কাকা আমার আসার আগে ওই চিঠিখানি দিয়েছিল। আমিও মনকে ঠিক করে নিয়ে, তবে সব ঠিকটাই কি সব ক্ষেত্রে ঠিক থাকে? লোকে রাখতে দেয় ঠিক। এ বাড়িতে যে আর একটা বেহায়া লোক আছে, তার আচরণ আমার কষ্টে রক্ষিত নির্লিপ্ততার দেওয়ালে আঘাত হেনে হেনে আমায় টেনে বার না করে ছাড়তে চায় না। যতই সংকল্প করি ওর সঙ্গে দূরত্ব রেখে চলব, ওর চেষ্টা ব্যর্থ করব, পেরে ওঠা যায় না। প্রথম দিন থেকেই ওর এই গায়ে পড়ামি। নইলে আমি এসেছি আমার ঠাকুরদার বানানো বাড়িতে থাকতে, তুই কোন সুবাদে একগাল হেসে বলতে আসিস? হরপ্রসাদ বাবুর নতুন পেইং গেস্ট তো, চলুন উপরে চলুন, রাস্তার সামনের বারান্দার ধারের ঘর। রাগ সামলানো সোজা? বললাম, বেশ চড়া গলাতেই বললাম। পেইং গেস্ট মানে? মানে এই সেরেছে। বেহায়াটা মাথা চুলকে বলল, পেইং গেস্টের মানে অর্থাৎ ওর বাংলা প্রতিশব্দ? তাই তো, আছে কি আদৌ? মানে ব্যাপারটাই তো আমাদের দেশীয় নয়, গেস্ট মানে তো অতিথি। খুব রেগে বলেছিলাম, কি বকছেন আজে বাজে? আপনি এ বাড়ির কে? সত্যি, কে হতে পারে? কাকার সংসারে আর কারো অস্তিত্বের আভাস তো শুনিনি। ও হেসে উঠে বলল,
আমিও এ বাড়ির একজন ওই রকম গেস্ট, তবে আমার পরিচয় এ বাড়ির নিচে তলার ভাড়াটে, চিরকালীন পরিচয়। আমি হরপ্রসাদ বাবুর ভাইঝি বলে গটগট করে উপরে উঠে এসেছিলাম। ও তবুও আমার সঙ্গে সঙ্গে উঠে এসে জানালার একটা ধার চেপে বসে পড়ে বলল, মেসোমশাই অবশ্য আমায় বলেছিলেন আপনাকে আনতে স্টেশনে যেতে। আমি গেলাম না, ভেবে দেখলাম আপনি তো আমায় চেনেন না, গুন্ডা কি জোচ্চোর ভেবে সঙ্গে আসতে রাজি না হতেও পারেন। লোকটাকে দেখতে অতি পরিষ্কার, মার্জিত, কিন্তু কথাবার্তা এমন অমার্জিত কেন? বললাম, যাক, তবু একটা বুদ্ধিমানের মতো কথা ভেবেছিলেন। ও হো হো করে হেসে উঠল। তার মানে বাকিটা সবই বুদ্ধিহীনের মতো? আমি ঘরটার চারিদিকে তাকিয়ে দেখলাম। মোটামুটি বেশ গোছানোই দেখছি। খাট, আলমারি, আলনা, আরশি সবই রয়েছে মোটামুটি, পুরনো পুরনো, ভারী ভারী অবশ্য। এই হয়তো আমার মার বর্ণিত সেই জিনিস। আমার বাবা মা এই খাটে শুতেন। ভেবে একটু আবেগ আবেগ ভাব এলো, কিন্তু সামনেই একটা বাজে বাড়তি দিল। বললাম, আমার তো তাই মনে হচ্ছে। যাক, বাড়ির আসল লোকেরা কোথায়? আসল? লোকটা অকারণে হেসে উঠে বলল, আপনি আমায় যতই হুট আউট করতে চান, আপনার কাকা কিন্তু আমায় খুব ভালোবাসেন। শুনে খুশি হলাম, কিন্তু কোথায় তারা? এখনই দেখতে পাবেন। যাক, আমায় দেখে খুশি হচ্ছেন না মনে হচ্ছে। আপাতত চলে যাচ্ছি, কিন্তু চিরতরে নয়। কি অদ্ভুত আশ্চর্য লোক বাবা, গম্ভীর থাকতে দেবে না। প্রথম দিন থেকেই এই আচরণ। তারপর জানতে পারলাম, নিজেই গায়ে পড়ে পড়ে জানিয়েছে নিচের তলাটা কাকা ভাড়া দিয়েছেন আমার বাবা মারা যাওয়া এবং আমরা চলে যাবার পরই। ওই ছেলেটা, যার নাম সলিল, তখন স্কুলের ছাত্র। মা বাবা আর সে এসেছিল এখানে। বাবা মারা গেছেন বেশ কিছুদিন, তারপর মা, সেও বছর 2। তদবধি ও এ বাড়ির রান্নাঘরে ভর্তি হয়ে গেছে। ব্যাংকে কাজ করে, পুরো বাড়িটার ভাড়া দিয়ে একখানা ঘরে থাকে। দরকারে লাগে না বলে বাকিটা সব বাড়িওয়ালার ব্যবহারের জন্য ছেড়ে দিয়ে রেখেছে, এবং রান্নাঘরের খরচের শেয়ার করে ভালোভাবেই। আরও অনেক বোকামির কথাই বলে ফেলেছে ও আমার কাছে। বাড়িতে যত না কথা, বাসস্ট্যান্ডে তার থেকে বেশি, কারণ একই সময় দুজনকেই অফিসের উদ্দেশ্যে যাত্রা করতে হয়, এবং ফেরাটাও প্রায় একই সময় হয়ে যায়। কোনো কোনো দিন বলে, চলুন বাড়ি ঢোকার আগে কোথাও একটু চা খেয়ে নেওয়া যাক। ঢুকে পড়লেই তো আপনি আপনার নিজের মহলে উঠে গিয়ে নিজে চা বানিয়ে খেতে বসবেন, আর অভাগা আমাকে বুলানের বানানো পাঁচন গিলতে হবে। খুব রাগ ধরে। বলি, ইচ্ছে করে নিজেকে অভাগা করে রাখা, টেস্টফুল চা বানিয়ে দেবার লোক নিয়ে এলেই হয় তাড়াতাড়ি। বলে ওঠে, ইচ্ছে তো বেদম, কিন্তু চাটা টেস্টফুল হয় কিনা এখনো পর্যন্ত তো পরিচয় পেলাম না। এই লোক, এইরকম অভব্য বেপরোয়া কথাবার্তা, অথচ কথা এড়াতে যায় না। চায়ের দোকানে নিয়ে না গিয়ে ছাড়ে না। তা এ তো তবু একরকম সহ্য করে যাওয়া যায়। অসহ্য লাগে ওর মাসিমা মেসোমশাই বলে গলে পড়ে, ওদের কোঁদলের মধ্যস্থতা করতে আসায়, শোকে সান্ত্বনা দেবার মতো সান্ত্বনা দেবার চেষ্টায়। এই যে এখন ছুটির ভোরে ঝিরঝিরে বৃষ্টির আকাশকে বিদীর্ণ করে
দুই কর্তাগিন্নির বীর রসের আলাপ চলছে। নির্ঘাত ও এসে থামাতে চেষ্টা করবে। খুব ভোরে যোগব্যায়াম নাকি মাথামুন্ডু করে, তাই আসছে না এখনো। অতএব এনাদের ডায়লগ ক্রমশই হয়ে উঠছে উচ্চমানের, উচ্চ রবের। গৃহকর্তার কণ্ঠস্বর, তুমি কলঘর থেকে বেরোবে কি না? আর আর 1 মিনিট সময় দিচ্ছি, স্রেফ 1 মিনিট। না বেরোলে দরজা ভেঙে বার করব। এই দৃপ্ত ঘোষণায় গৃহিণীর যে কিছু এসে গেল তা মনে হলো না। উত্তর ভেসে এলো, ওরে আমার সময় দেনেওয়ালা জজ সাহেব, দরজা ভেঙে টেনে বার করবেন? এই লাশ টেনে বার করবার ভারী ক্ষমতা তালপাতার সেপাইয়ের। যাও যাও, নিজের কাজে যাও, দিক করতে এসো না। নিজের কাজেই আসা হয়েছে। বাড়ির কর্তার দেখা উচিত সংসারের প্রতিটি জিনিস সবাই সমান ভাগে ভোগ করবে। তুমি 2 ঘন্টা কলঘর দখল করে থাকবে কিসের জন্য? আর কারুর দরকার নেই? যাদের দরকার তারা বুঝবে। সবাই তো এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তুমি তাদের হয়ে ওকালতি করতে নাইবার ঘরের দরজায় নাক গলাতে এসেছো কেন? যাও বলছি, আমার দেরি আছে। এই নাকে তেলের লক্ষ্যবস্তু যে আমি, তা বুঝতে পারি। মনে মনে হাসি। গৃহকর্তার আবার হুঙ্কার, ঘুমোই কি আর সাধে? তোমার এই দখল করে পড়ে থাকার জন্যই ঘুমোয়। শেষে অফিস যাবার সময় হুড়োহুড়ি। জেগে জেগে স্বপন দেখছো নাকি? আজ অফিসটা কার আছে শুনি? রবিবার সে খেয়াল নেই? যাও, আমায় ব্যস্ত করতে না এসে তাড়াতাড়ি বাজার যাও দেখি। রবিবার যদি, তো বাজারে তাড়াটা কি? না, তাড়া নেই। গড়িয়ে গড়িয়ে দেরি করে তারপর মাছের থলে নাচিয়ে এসে বলবে বাজারে কিছু মাছ নেই, শুধু এই চারা মাছ দুটো পেলাম। এবার চাপা গর্জন। তা কি করা হবে শুনি? এই রাবণের গোষ্ঠীর জন্য মুরগি মটন আনতে হবে? উত্তর কিন্তু চিলকণ্ঠে, তার রাবণের গোষ্ঠী জোগাড় করতে বলেছিল কে? নিত্য নতুন আপদ বালাই এনে হেসেলে ভর্তি করা হচ্ছে। আমি পারবো না এই বিরিঙ্গির গোষ্ঠীর ভাত রাঁধতে, এই বলে দিচ্ছি। ওহ, পারবেন না? বেগম জাহানারা এলেন, পারবে না তো? আচ্ছা ঠিক আছে, এই চললাম বাজারে। আনবো না চারা চুনো মাছ, মাংস, কাটাপোনা হাঁসের ডিম নিয়ে আসছে। দেখি কদিন চালাতে পারো। এই খবরদার বলছি, ভূত ভোজন করাতে আর মাংস কাটাপোনা আনতে হবে না। এইসব পরস্পর বিরোধী কথায় ক্রমশই হাসি পাওয়ার বদলে রাগ আসছিল। যদিও এইসব ইঙ্গিত নতুন নয়, যখন তখনই দেওয়ালকে শুনিয়ে উচ্চারিত হয় এমন সব কথা, যার অর্থ খেটে খেটে হাড়কালি হলো, ভারী ভারী ভাতের হাঁড়ি নামাতে নামাতে বুকে ব্যথা হলো। যিনি সংসারে আপদবালাই জোটাতে ওস্তাদ, তিনি তো তাকিয়েও দেখেন না লোকে কেমন পায়ের উপর পা দিয়ে বাড়া ভাতটি পাচ্ছে। একটা জোয়ান ছেলে বাজারটুকু এনে দিতে পারে না, হ্যাঁ? আর একজন তো কুটোটি ভেঙে দুটোটি করতে জানেন না। এবার মরে মা লক্ষ্মী হব, MA BA পাশ করব, আপিসের বাবু হব। ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো ভাবে আসেই এসব কথা কানে, গ্রাহ্য করি না। কিন্তু ক্রমশই মনে হচ্ছে একটা লেডিস হোস্টেলে ঠিক করে চলেই যায়। ঠাকুরদার বাড়ির ইট দখল করে থাকবার আর দরকার নেই আমার। আরও রাগ হয় সেই জোয়ান ছেলে নামক লোকটাও এগুলো শুনে অম্লান মুখে এদের রান্নাঘরে খেতে আসে। ভগবান জানে কি দেয় না দেয়, তবে বাড়িটার দখল ছেড়ে দিয়েও পুরো ভাড়া দেয় এটা তো জানতেই পেরে গেছি। নিচের তলার 3খানা ঘর, একটা দালান ইত্যাদির মধ্যে একটা মাত্র ছোট ঘরে থাকে সলিল নামের বুদ্ধ বোকাটা। মাঝে মাঝে ধিক্কার দিতেও তো ছাড়ি না। বলি তো, কোন লজ্জায় ওই ভাত অম্লান মুখে খান আপনি?
আপনার তো আর অন্যত্র খেলে শ্রী হরপ্রসাদ ঘোষকে সামাজিক শাস্তি দেওয়ার দোষ ঘটবে না। যান যান, কাল থেকে একটা মেসে গিয়ে উঠুন না। একখানা ঘরে পড়ে থেকে পুরো বাড়ির ভাড়া দিচ্ছেন, পুরো দাম দিয়ে আপদ বালাই হয়ে দুমুঠো ভাত খাচ্ছেন। আপনি বুদ্ধু না ভূতুম? তবু লজ্জা পায় না, চেষ্টাও করে না মেসে যাবার, বরং এদের সঙ্গে যেন গায়ে মেখে থাকে। এই যে এক্ষুনি শুনতে পাচ্ছি, কি মাসিমা, আপনাদের প্রভাত সঙ্গীত শেষ হলো? উফ, মাথাও ধরে না আপনার। মাসিমা বোধ হয় এখন ভিজে কাপড়ে খপখপিয়ে বেরিয়ে এসেছেন। বলে উঠলেন, তা আমায় বলতে এসেছো কেন বাছা? ঝগড়াটা যে বাধাতে আসে তাকে বলতে পারো না? আহা, আপনারাই তো বলেন দুহাত ছাড়া তালি বাজে না। বেশি চেঁচালে জীবনী শক্তি কমে যায়, তা জানেন? যাক না, গেলেই বাঁচি, মরে আবার নতুন জন্ম নি। নতুন জন্ম? কি জন্ম পাবেন জানা আছে তো? কিরে বুলান, চায়ের জল চাপিয়েছিস না এখনো পেরে উঠিসনি? জানি বুলান কিছু বলার আগেই বুলান জননী কিছু একটা কটু ভাষায় মন্তব্য করে বসবেন। এটা হোটেল নয় যে সবসময় খিদমতগার থাকবে, সেটা ভেবে দেখতে বলবেন। আর এও জানি ওই বেহায়া হতভাগাটা হা হা করে হেসে বলবে, ওরে বুলান, আগে মাসিমাকে আচ্ছা করে কড়া করে বড় এক গ্লাস চা দে, তারপর অন্য অভাগাদের। সর্বদাই তো দেখছি অসহ্য, ক্রমেই অসহ্য লাগছে। একটা আস্ত পুরুষ মানুষ এমন নিরুপায়ের ভূমিকায় পড়ে থাকবে, এটা দেখে বরদাস্ত করা যায় না। ও মেসে না যায়, আমি একটা হোস্টেল দেখে চলে যাব। নিজের স্টাইলে যথারীতি সেজে রাস্তায় বেরোলাম। এখন আকাশ পরিষ্কার, বাসের রাস্তায় এসেছি। ওমা, দেখি ঠিক দাঁড়িয়ে সলিলচন্দ্র। এ কি, ছুটির দিনে অফিসের সময় কোথায় চললেন? গম্ভীরভাবে বললাম, কোনো একটা লেডিস হোস্টেলে, সিট পাই কিনা দেখতে। চমকে উঠে বলল, সে কি? অবাক হচ্ছেন কেন? আগেও তো বলেছি এত অশান্তি সহ্য হচ্ছে না আমার। কি আশ্চর্য, অশান্তি করছেন তো ওরা, আপনার কি? কান থাকলে বুঝতেন আমার কি। না, এত অপমান সহ্য হচ্ছে না আমার। আপনার যে কি করে সহ্য হয়? আরে, অপমান ভাবলেই অপমান। কাক ডাকে কাকা, ভাবলে কিছুই না। আপনার মতো কচ্ছপের খোলা সকলের গায়ে থাকে না, আমার পক্ষে থাকা অসম্ভব। মাকে লিখেও দিয়েছি। তাহলে আর কি বলবার আছে? তবু মরুভূমিতে ওয়েসিস সদৃশ ছিলেন এতদিন, সে সুখটাও গেল। থামুন থামুন, আমার দাদু একটা কথা বলতেন, ঘর থাকতে বাবুই ভিজে। কথাটার মানে বুঝতে পারতাম না, এখন বুঝছি। এমনও তো হতে পারে যে প্রবচনটা এখানে খাটছে না। হতে পারে, আমার কিছু এসে যায় না। আমি সংকল্পে স্থির হয়েছি। আচ্ছা যান। হ্যাঁ, সংকল্পে স্থির হয়েই ছিলাম। আরও হলাম লেডিজ হোস্টেলের চার্জের অঙ্ক শুনে। মাত্র 210 টাকা, তার মধ্যে দুবেলা চা জলখাবার, তাছাড়া একটা ঘর আলো পাখা, ঘর পরিষ্কারের লোক, সব ফ্রি। স্থির সংকল্প আরও স্থির হলো আজ কাকার মুখ ফসকানো একটা কথায়। মানুষকে প্রায় পাথর করে দেওয়া ভাষায় বলল কি না, সলিল ছেলেটিকে তোর কেমন মনে হয় বলতো টুনু? অবাক হলাম, কেঁপে উঠলাম। কেমন মনে হয় মানে? মানে জামাই করবার মতো কিনা? খুবই ভালো ছেলে, কি বলিস? ব্যাংকে চাকরি করছে,
ঘাড়ে কোনো আলাই বালাই পুষি নেই। বুলানের জন্যে এর থেকে ভালো পাত্র আমি আর কোথায় পাবো বল? বুলান? স্তম্ভিত হয়ে বলি, বয়সের তফাৎ বোধ হয় গোটা 20। আরে না না, অত নয়, ও বোধ হয় 28-30, আর বুলানও কোনো না 14-15 হলো। এখনই বলছি না, আর কিছুদিন যাক, একেবারে চেপে ধরব। তবে তো ভালোই, বলে সংকল্পে আরও দৃঢ় হলাম। হোস্টেলে সিট ঠিক করে এসে বলা মাত্র আমার অপরাজেয়া কাকির হঠাৎ যেন বিষবান খেয়ে বাকরোধ হয়ে গেল। অতি কষ্টে শুধু উচ্চারণ করতে পারলেন, হোস্টেলে? ছোট ছেলে মেয়ে তিনটি প্রায় ভয় পাওয়ার মতো চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। শুধু দেখালেন আমার কাকা, হাউ হাউ করে কাঁদলেন। আমার হাত ধরে আমাকে এ সংকল্প ত্যাগের অনুরোধ জানালেন। বললেন, আমার মার কাছে গিয়ে আর্জি করবেন। বাড়ির মেয়ে, বাড়িতে এসে খুড়োখুড়ির ব্যবহারের দোষে টিকতে পারল না, এই জানতে পারলে লোকে তাঁদের গায়ে ধুলো দেবে বলে বলে বুক চাপড়ালেন। নিজের মাথায় নিজে কিল মারলেন এবং পাপিষ্ঠা গৃহকর্ত্রীকে উচিত শাস্তি দেবেন বলে শাসালেন। এই নাটকীয় দৃশ্য দাঁড়িয়ে দেখা কম শক্ত নয়। থামাবার জন্যে অনেকবার বলতে চেষ্টা করলাম, এসব কথা ভাবছেন কেন? এত উতলাই বা হচ্ছেন কেন? আজকাল ট্রাম বাসের অবস্থা তো জানেন, ওখান থেকে অফিস যাওয়ার সুবিধে হবে। কিন্তু কে শোনে কার কথা? অবশেষে বললাম, লোকের কাছে না হয় বলবেন অফিস থেকে কলকাতার বাইরে বদলি করে দিয়েছে। শুনে একটা নিঃশ্বাস ফেলে বললেন, পাড়ায় মুখ রাখতে তাই একটা কিছু বলতে হবে। যদিও বুঝছি সবটাই অভিনয়, তবু মনটা একটু বিচলিত হলো বইকি, বিশেষ করে ছোট তিনটের কথা ভেবে। ওরা বোধহয় অপ্রত্যাশিত আহত হয়েছে। আর মহিলাটি? শুনতে পাচ্ছি রান্নাঘরের মধ্যে মেয়েদের কাছে চাপা গর্জন করছেন, হবে না কেন সাহস? নিজের রোজগারের পয়সা, পায়ের তলায় মাটি। পৃথিবীও তেমনি হয়েছে আজকাল। মেয়ে মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য দিকে দিকে হাজারো সুবিধে করে দিয়েছে। মুখ্য মেয়ে মানুষের গলায় দড়ি, তার খাটুনি ভস্যে ঘি। অসম্ভব রকমের কথা জানেন মহিলা। এই কিছুদিনে কত কথাই যে শিখলাম। এসব ঘটনা যখন ঘটছিল তখন সেই বুদ্ধটা বাড়ি ছিল না। মিছিমিছি নিরুপায় আশ্রিতের ভূমিকায় পড়ে থাকা লোকটাকে আমি মনে মনে বুদ্ধু ছাড়া আর কিছু বলি না। ফিরল তখন, যখন ট্যাক্সির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। কাকা আমার চলে যাওয়ার দৃশ্য চোখে দেখতে পারবে না বলে কয়ে বেরিয়ে গেছে। ও এসে থমকে দাঁড়ালো। কি ব্যাপার? সংক্ষেপে জানালাম ঘটনাটা। বিশদ বলবার প্রয়োজন ছিল না, অনেকবারই বলেছি ওর কাছে এভাবে বাক্যজ্বালা সয়ে থাকা যায় না। তাছাড়া থাকবই বা কেন? তবুও থমকে গেল। বলল, সত্যিই চলে যাচ্ছেন? বললাম, আমি যা করি সত্যিই করি। আমি কিন্তু ভাবতে পারিনি সত্যি। মেসোমশাই নিশ্চয়ই খুব হয়েছেন। আমি ব্যাপারটাকে লঘু করবার জন্য একটু হেসে উঠে বললাম, তা বেশ একটু। একটা দারুণ নাটকীয় দৃশ্য মিস করলেন। নাটকীয় দৃশ্য? হ্যাঁ, ভাইঝির বিচ্ছেদের আশঙ্কায় কাকার দুরন্ত শোকের দৃশ্য। ভেবেছিলাম হেসে উঠবে,
হাসল না, গভীর পরিতাপের মতো একটা নিঃশ্বাস ফেলে বলল, হাসছেন আপনি? আমার কিন্তু ওর জন্যে খুব দুঃখ হচ্ছে। আসলে শোকের মতোই হলো। জানেন তো অবস্থা, কি বা চাকরি, কি বা মাইনে, নিজের বাড়িটা আছে তাই। সত্যি বলতে একটু থতমত খেয়ে গেলাম। অতএব হালকাভাবে বললাম, তা আমার জন্যে আর অবস্থার তারতম্য কি হচ্ছিল? মহারানীর স্টাইলে কিছু না খেটে খেয়েছি, থেকেছি। ও একটু বিষণ্ণ হাসি হাসল, তেমনিভাবেই বলল, তা নয় মোটেই। আসল ভরসা তো ছিল ওর বাড়ির একতলাটার বাড়ি ভাড়া আর এই পেইং গেস্ট ভাড়াটেটার মান্থলি কন্ট্রিবিউশনটা। সেটা কতই আর, খুবই টানাটানি। তবু আপনি আশায় আপনার অবদানে একটু সুবিধের মুখ দেখেছিলেন। আবার একটা নিঃশ্বাস ফেলল। শুনে লজ্জায় মাথা কাটা গেল। একটা নিষ্পর ব্যক্তি এভাবে ভেবেছে? আমি তো ঠিক এভাবে ভাবিনি। আমি ভেবেছি এই সামান্য খাওয়া দাওয়া একটা মানুষের পক্ষে যথেষ্ট দিচ্ছি, একটি কথা বলার অধিকার থাকার কথা নয়। তাই পরিস্থিতি হালকা করতে চেষ্টা করি। না না, ওর আরও নেশা আছে, রেসের বইটই নাড়েন দেখি। সে তো মায়া মরিচিকা, স্রেব একটা জীবনে ব্যর্থ লোক। অথচ মজা এই, সারা জীবনেই নানাবিধ পেঁয়াজ কষলেন, চালাকি খাটাবার চেষ্টা করলেন, ওয়ান পাইস ফাদার মাদার করলেন। তবু এসব জেনেও আপনার মায়া আসে? জেনেই তো বেশি মায়া আসে। আশ্চর্য! শ্রেষ্ঠ অবোধের চিরন্তন উদাহরণে গাছের যে ডালে বসে আছেন সেই ডালেই কোপ দিয়ে চলেছেন। এতে রাগ আসে না করুণা আসে? আমার বিশ্বাস ছিল আপনারও হয়তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তবু মুখ রক্ষা করতে বলি, আপনার মতো মহৎ মহান সবাই যদি না হতে পারে? ও আমার দিকে তাকালো, আস্তে বলল, এইরকম ক্ষেত্রে মহৎ মহান হওয়ার জন্যে কতটুকুই বা কি লাগে? শুধু তুলোর গদার আক্রমণটাকে একটু ইগনোর করতে পারার ধৈর্য। দেখতেন ক্রমশই গা সহা হয়ে যেত, দিব্যি আনন্দেই থাকতেন। নিজেকে সামলে বলি, সেটা অবশ্য আপনাকে দেখে বোঝাই যায়। যায় যায় বই কি। এখন হঠাৎ কেমন একটা অপদস্থ অপদস্থ ভাব এসে গেল। রেগে রেগে বললাম, সর্বক্ষণ তো আহ্লাদের সাগরে ভাসছেন দেখি। ও এতক্ষণে একটু হাসল, বলল, কিছুদিন যাবৎ আহ্লাদের মহাসমুদ্রে ভাসছিলাম। মানে শূন্যে একটা সোনার প্রাসাদ বানাতে বসেছিলাম কিনা। এই আপনার ট্যাক্সি এসে গেল, এই ট্যাক্সি। আশ্চর্য, অন্য সময় কত দাঁড়াতে হয় ট্যাক্সির জন্যে, কিন্তু যদি বা আরো অনেক অনেক দেরি করেই আসতো, কি করতাম? কি করে উঠতে পারতাম? ফিরে গিয়ে বাঁধা বিছানা খুলে ফেলে আবার বিছিয়ে নিতাম, গোছানোর সুটকেস ছড়িয়ে ফেলতাম। যা হতে পারে না, হওয়া অসম্ভব, তা ভেবে আর লাভ কি? সকলের উপর আত্মমর্যাদা। ট্যাক্সিটা সামনে এসে দাঁড়ালো।
মিটারটা নামিয়ে দিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।